আয়ুষী ও বিজিতের বিয়ের মণ্ডপে নন্দাকে নন্দাকে শিবানী সেজে নিয়ে এলে ভয় পেয়ে যায় বিজিত। বিজিত বলতে থাকে, এটা এটা শিবানী নয়, এটা নন্দা। এটা দেখে সন্দেহ করে আয়ুষী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে কৃতিশ ও ভিক্টর দৌড়াতে থাকে পরশুরামের হাত থেকে বাঁচানোর জন্য। ঠিক তখনই দেখা যায় পরশুরাম এসে কৃতিশ ও ভিক্টরকে ধরে ফেলে আর কৃতিশকে বলতে থাকে, সত্যি করে বল, বিজিত আর বিজনলাল একই মানুষ কিনা, আর যদি না বলিস তবে কিন্তু মেরে ফেলবো। এদিকে দেখা যায় ভিক্টর বলরামের সঙ্গে ফাইট করছে। ভিক্টর বলরামকে মারতে থাকলে ঠিক তখনই দেখা যায় শিবপ্রসাদ রিভলভার হাতে ভিক্টরের পায়ে পায়ে শুট করে দেয়। এটা দেখে ভয় পেয়ে যায় কৃতিশ। কৃতিশ চুপ করে দাঁড়িয়ে থাকে। ভিক্টর বলতে থাকে, আমার আমার প্রচন্ড ব্যথা করছে, প্লিজ আমাকে আমাকে হসপিটালে নিয়ে চলুন, আমার আমার পা থেকে প্রচন্ড ব্লিডিং হচ্ছে। তখনই দেখা যায় বলরাম বলতে থাকে, ভালোই ভালোই বলেছিলাম চুপচাপ দাঁড়াসনি বিধায় তোকে শুট করতে বাধ্য হয়েছি। এভাবে বসে থাকবি, তোকে তোকে কোনো হসপিটালে নেওয়া হবে না। এরপরে পরশুরাম কৃতিশের মাথায় রিভলভার ধরে বলতে থাকে, এবার এবার বল তুই সত্যিটা বলবি কিনা। যদি সত্যিটা না বলিস তবে কিন্তু এখানে শুট করে রেখে দেবো। আমি আবার বেশি গুনতে পছন্দ করি না, 1 থেকে 3 অব্দি গুনবো। এর মধ্যে যদি তুই নিজের কথাগুলো খুলে বলিস আর যদি না বলিস তবে এখানেই শুট করে দেবো। ঠিক যেমন ভিক্টরের পায়ে শুট করেছি, তোর তোর মাথায় শুট করব। এই পরশুরামের টার্গেট কখনো মিস হয় না। এবার বল কি করবি। তখনই দেখা যায় যে কৃতিশ চুপ করে দাঁড়িয়ে থাকে। এরপরে পরশুরাম কাউন্ট করলে তখন কৃতিশ বলতে থাকে, আমি বলছি, প্লিজ আমাকে আমাকে ছেড়ে দিন, আমি সবটাই বলছি, সবকিছু বলছি। তখনই পরশুরাম বলতে থাকে, হ্যাঁ বল, কি কি জানিস তুই, সবটা বল। বিজিত আর বিজনলাল একই মানুষ, আর সবকিছুই আমাদের বলবি। এদিকে দেখা যায় বিয়ের সাথে রেডি হচ্ছে বিজনলাল। এরপরে বিজিত বলতে থাকে, আমি তো অবশ্যই আয়ুষীকে বিয়ে করবোই, আয়ুষীর সঙ্গে বিয়েটা আমার কেউ ভাঙতে পারবে না। ঠিক তখনই জিৎ এসে বলতে থাকে, বিজিত রেডি হয়েছে বাবা। তখনই বিজিত বলতে থাকে, হ্যাঁ আঙ্কেল, আমি রেডি হয়ে গেছি, কেন কোনো সমস্যা। তখনই দেখা যায় কথা শুনে জিৎ বলতে থাকে, না কোনো সমস্যা নয়, আসলে আসলে দেখতে এলাম যে তুমি রেডি হয়ে গেছো কিনা। আসলে একটা কথা বলার ছিল তোমাকে। তোমাকে আমি আমার ভালোবাসা তুলে দিচ্ছি, আমার ভালোবাসা তোমার হাতে তুলে দিচ্ছি। আমার আমার একমাত্র কন্যাকে আমি তুলে দিচ্ছি। আমার কন্যা আরাধ্যাও আছে, কিন্তু কিন্তু আমি আয়ুষীকে অনেকটা ভালোবেসে মানুষ করেছি। আমি আমি সেই ভালোবাসাকে তোমার হাতে তুলে দিচ্ছি। কখনো কখনো আমার মেয়েটাকে কষ্ট দিও না। আমি আমি জানি যে তোমার সঙ্গে শিবানীর বিয়ে হয়েছিল, কারণ কারণ শিবপ্রসাদ গাঙ্গুলি আর যাই করুক ও কখনো মিথ্যে বলবে না। ওর কথাটা আমি বিশ্বাস করি, ও অবশ্যই সত্যি কথাই বলেছে। আমি আমি জানি তোমার আর শিবানীর বিয়েটা হয়েছিল, কিন্তু কিন্তু যেটা তুমি অস্বীকার করছো। তখন দেখা যায় বিজন বলতে থাকে, আপনি কি আমাকে সন্দেহ করছেন, এভাবে এভাবে আমাকে কেন বলছেন এগুলো। তখনই জিৎ বলতে থাকে, না বলছি কারণ তুমি তুমি এই কথাগুলো খুব ভালো করে জানো, আমার কিন্তু খুব আদরের মেয়ে আয়ুষী। ঠিক তখনই দেখা যায় দীপালি এসে বলতে থাকে, আমার তটিনীও কিন্তু আমার খুব আদরের মেয়ে ছিল। এবারে এবারে সবারই অনেক আদরের মেয়ে ছিল তটিনী, সবাই ওকে মাথায় করে রাখতো, কিন্তু কিন্তু আমার মেয়েটা ছোট্ট একটা ভুল করেছিল, যে পরশুরামকে বিয়ে করেছিল। তবে তবে সেটা আমি ভুল মনে করি না, আমি ভাবি যে ওটা ওটা আমার গর্ব। ও যেটা করেছে তার জন্য ওকে কখনো কখনো অসম্মানিত হতে হবে না। তোমরা ওদের বাড়ির দরজা থেকে তাড়িয়ে দিয়েছিলে সেদিন, তুমি আর ত্রিপর্ণা উঠে পড়ে লেগেছিলে উঠে পড়ে লেগেছিলে পরশুরাম ও তটিনীকে বাড়ি থেকে বের করে দিতে। ঠিক তখনই ত্রিপর্ণা এসে বলতে থাকে, হ্যাঁ বের করে দিয়েছি, বেশ করেছি, অবশ্যই অবশ্যই ভালো করেছি। তখন তো তোমার বড় কম ছিল না, তাই না। তোমার বড় তো সবকিছুতে সঙ্গ দিয়েছিল, তোমার বড় তো বলেছিল আমাকে যে আমি যেন তটিনীকে কিছুতেই বাড়িতে ঢুকতে না দিই। আজকে আজকে সব দোষ আমাদের হয়ে যাচ্ছে। তখন এই কথা শুনে দেখা যায় দীপালি বলতে থাকে, শোন ত্রিপর্ণা, আমি তোকে অনেকটা ভালোবেসেছিলাম, কিন্তু তুই যে এতটা নিচে নামবি আমি কখনোই ভাবতে পারিনি। এই বলে দেখা যায় দীপালি চলে যায়। ঠিক তখনই দেখা যায় বিজিতের ফোনে ফোন আসে। বিজিত তখন ফোন রিসিভ করতেই তখন ওপাশ থেকে নন্দা কথা বলতে থাকে। তখনই নন্দা শিবানীর কথা বললে তখনই বিজিত বলতে থাকে, হতে পারে না, আপনি আপনি মিথ্যে বলছেন। কে আপনি, আপনাকে আপনাকে কে ফোন করতে বলেছে বলুন তো। তখনই ওপাশ থেকে নন্দা বলতে থাকে, আমি শিবানী, তুমি আমাকে ভুলে যাচ্ছ। আমি তো 25শে মাস তোমার সঙ্গে
হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম, ভুলে গেলে বিজন? তখন এ কথা শুনে দেখা যায় বিজিত বলতে থাকে, তুমি তুমি ভুল বলছো, তুমি তুমি এসব এসব বানিয়ে বানিয়ে বলছো। পরশু শিবপ্রসাদ গাঙ্গুলিও তো এই তারিখটা জানতে পারে, উনি হয়তো তোমাকে বলেছে, উনি হয়তো তোমাকে সবটা জানিয়েছে। তখন তখন দেখা যায় নন্দা বলতে থাকে, তুমি তুমি ভুলে যাচ্ছ, তুমি আমাকে একটা গিফট দিয়েছিলে, সেটা ছোট্ট একটি রিং ছিল, তুমি বলেছিলে এটা খুব সামান্য, আমি পছন্দ করব কিনা তুমি জানো না, কিন্তু কিন্তু আমি বলেছিলাম যে তুমি আমার অলংকার, তুমি আমার সব, আমি এটুকু অলংকার দিয়ে কি করবো, তুমি তো আমার অলংকার, আমি তোমাকে নিজের গলায় ঝুলিয়ে রাখতে চাই, কিন্তু কিন্তু শেষমেশ তুমি তুমি আমাকে 17ই মার্চ মেরে ফেলে দিতে চেয়েছিলে, তুমি আমাকে মারতে চেয়েছিলে, আমাকে তুমি মাথায় আঘাত করলে, এরপরে আমি থুবড়ে পড়ে গেলাম, তারপরে তুমি ভিক্টর, কালীন ও কৃতিশকে বললে আমাকে পুঁতে দিতে, কিন্তু আমাকে শেষ মুহূর্তে কৃতিশ বাঁচিয়ে নিয়েছিল। এই বলে ফোনটা কেটে দেয় নন্দা। এরপরে এরপরে দেখা যায় আয়ুষী এসে বলতে থাকে, কি হয়েছে, তোমরা কি নিয়ে কথা বলছো? তখনই দীপালি এসে বলতে থাকে, আসলে আসলে কি জানিস আয়ুষী, পাপ কখনো বাপকেও ছাড়ে না, ও যে কিরকম সেটা তুই খুব ভালো করেই জানিস, তারপরেও তুই ওকে বেছে নিয়েছিস, তুই একদিন অবশ্যই পস্তাবি, তুই বুঝতে পারছিস না কতটা ভয়ঙ্কর হতে পারে তোর জন্য এই সব কিছু, তুই কিছুতেই কিছুতেই ওকে এভাবে এভাবে মেনে নিতে পারিস না, তুই বারবার বারবার দেখেছিস বিজিৎ কত বড় একটা ক্রিমিনাল, আর তুই তাকে বিয়ে করছিস, আমার জামাইয়ের বোনের সঙ্গে ওর বিয়ে হয়েছিল। তখনই কৃপর্ণা বলতে থাকে, তুমি এখান থেকে যাবে, তোমাকে এখানে আমার সহ্য হচ্ছে না, তোমাকে দেখে আমার কেমন যেন গিল্ট ফিল হচ্ছে, এখান থেকে যাও বলছি। তখনই আয়ুষী বলতে থাকে, আচ্ছা কি হয়েছে তোমাদের, তোমরা কেন এভাবে এভাবে নিজেদের মধ্যে কথা কাটাকাটি করছো? তখন এই কৃপর্ণা বলতে থাকে, কারণ কারণ এই মহিলাটা অপয়া, তোর উপর ওর যেন ছায়া না পড়ে, সেই জন্যই আমি ওনাকে বিয়ের আশেপাশেও দেখতে চাই না, তুমি তুমি বিয়ের আশেপাশেও আসবে না, আমার মেয়ের বিয়েতে আমি সবটা করব, তোমাকে কিচ্ছু করতে হবে না, তুমি আমার মেয়ের বিয়ের ধারে কাছেও আসবে না, কথাটা যেন মাথায় থাকে। তখনই নন্দিনী বলতে থাকে, তুই ভুলে যাচ্ছিস এবারের বড় বউ আমি তোর থেকে বয়সে বড়, তোর বড় যা হই। তখন এই কৃপর্ণা বলতে থাকে, মানি না, তোমাকে তোমাকে আমি যা হিসাবে মানি না। তখনই আয়ুষী সবকিছু দেখে অবাক হয়ে যায়। আয়ুষী মনে মনে বলতে থাকে, সত্যি যদি বিজিত কোনো অন্যায় করে থাকে, যদি ওকে ওকে জামাইবাবু ধরে নিয়ে যায়, তখন তো আমি লগ্নভ্রষ্টা হয়ে যাব, আমি কিছুই বুঝতে পারছি না। এরপরে দেখা যায় বিজন্নাল কৃতিশকে ফোন করে আর বলতে, তখন ফোনটা ভিক্টর ধরলে তখন দেখা যায় বিজিত বলতে থাকে, কে বলছিস? তখনই ভিক্টরের হাতে থেকে ফোন নিয়ে কালীন বলতে থাকে, আমি আমি কালীন বলছি। তখন এই কথা শুনে দেখা যায় বিজিত বলতে থাকে, আচ্ছা গ্রামে যে বিয়ে হচ্ছে সবটাই কি সত্যি? শিবানী বেঁচে আছে? তখন তখন দেখা যায় কালীন বলতে থাকে, হ্যাঁ শিবানী বেঁচে আছে। তখন এই কথা শুনে বিজিত বলতে থাকে, তোরা আমার সঙ্গে খেলছিস, তোরা মিথ্যে বলছিস, শিবানী কিছুতেই বেঁচে থাকতে পারে না। তখনই এই কথা শুনে দেখা যায় তখন কালীন বলতে থাকে, আমি মিথ্যে বলছি না, আমি সত্যি বলছি। এরপরে বিজিত কৃতিশকে ফোন দিতে বললে তখন কৃতিশকে ফোন দেয় কালীন ফোন দিলে কৃতিশ বলতে থাকে, হ্যাঁ সত্যি শিবানী বেঁচে আছে, শিবানী তখনও বেঁচে ছিল, আমি শিবানীকে বাঁচিয়েছিলাম, কিন্তু কিন্তু আমি ভাবতেও পারিনি যে আজকে এই দিনটা দেখতে হবে। তখন এই কথা শুনে বিজিত বলতে থাকে, আমি তোদের কাউকে ছাড়বো না, তোরা মিথ্যে বলছিস, আমার সঙ্গে গেম খেলছিস তাই না, তোরা এই যে গেমটাই খেলতে খেলতে মেতে উঠেছিস না, সেই গেমটা শেষ করব আমি, শুরু করেছিস তোরা, কিন্তু শেষ করব আমি তোদের একজনকেও ছাড়বো না, তোদের আমি বন্ধু ভেবে তোদের সারাটা জীবন ভরণ পোষণের দায়িত্ব নিয়ে এসেছি, তোদের যখন চলা লেগেছে সবটাই দিয়েছি। এরপরে ভিক্টরকে ফোন দিলে ভিক্টরও বলতে থাকে, হ্যাঁ বিজন, আমরা দেখেছি শিবানী আমাদের গ্রামেই আছে, আমরা দেখেছি। এরপরে দেখা যায় বিজিত ফোনটা কেটে দিয়ে বলতে থাকে, এটা হতে পারে না, কি করে হতে পারে এটা, আমি নিজের হাতে শিবানীকে মেরেছিলাম, নিজের হাতে মেরে মাটি চাপা দিয়ে দিয়েছিলাম, কিন্তু ও ও কি করে বেঁচে থাকতে পারে? অবশ্য আমি নিজের হাতে মাটি চাপাটা দিইনি, আমি এই কাজটা দিয়েছিলাম ভিক্টর, কালীন ও কৃতিশকে। সত্যি যদি তখন ওরা নিয়ে থাকে, তখন আমি কি করব? এদিকে দেখো তো শিবপ্রসাদ তো সবাইকে বোঝাতে থাকে, তোমাদের যেভাবে কাজটা করতে বলা হয়েছে ঠিক সেভাবে কাজ করবে, তা না হলে কিন্তু ঝামেলায় পড়ে যাবে। এই যে রিভলভার দেখছো, ছটা বুলেটই একদম একদম মাথার এরপর থেকে ওপর হয়ে যাবে, কথাটা যেন মাথায় থাকে। তখন তখন দেখা যায় এদিকে বিজিত মুখার্জি বাড়ির দরজায়
বর্ষিতে দাঁড়ালে তখন তখন ত্রিপর্ণা সহ সবাই মিলে বিজিতকে বরণ করতে থাকে। এরপরে দেখা যায় লাট্টু ও পিকু বরণ দেখে দুজনে অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন লাট্টু পিকুকে বলতে থাকে, এই দি ভাই, আমার আমার কেমন যেন কষ্ট হচ্ছে, মনে হচ্ছে যে এখানে আমার মাম্মি থাকলে হয়তোবা আমাদের আমাদের এভাবে এতিমের মতো দাঁড়িয়ে থাকতে হতো না, আমাদের এভাবে অনাথের মতো দাঁড়িয়ে থাকতে হতো না, তাই না? এরপরে দেখা যায় আরাধিয়া সবাই সবাই বরণ করতে থাকে। ঠিক তখনই তখনই দেখা যায় নন্দিনী বলে ওঠে, হয়তোবা আমার মা মানে মানে ওনার ওর ওর জেঠ শাশুড়ি ওকে বরণ করবে না, তাই না মা? ও তাই না মম? তখনই দেখা যায় দীপালি বলতে থাকে, তুই আমাকে অপমান করছিস নন্দিনী, আমি তোর মা, তুই ভুলে যাচ্ছিস আমি তোর মা হই। তুই আমার সঙ্গে এভাবে কথা বলতে পারিস না, নিজের মাকে এভাবে এভাবে আঙুল তুলছিস, তোর লজ্জা করছে না? তখনই ত্রিপর্ণা বলতে থাকে, কিসের লজ্জা? তুমি তুমি যেহেতু বরণ করছো না তখন তো বলবোই, তাই না? তখনই জিৎ এসে বলতে থাকে, কি হয়েছে? তখনই আরাধ্যা বলতে থাকে, আসলে ড্যাডি আমরা সবাই বরণ করেছি কিন্তু মামুনি কিছুতেই বরণ করছে না। এরপরে জিৎ বলতে থাকে, ওনাকে বরণ করতে হবে না, উনি বরং এখান থেকে চলে যাক, এখানে থাকার থেকে ওনার না থাকাটাই বেশি ভালো। এরপরে দেখা যায় লাট্টু ও পিকুকে দেখে রেগে যায় জিৎ। জিৎ বলতে থাকে, তোমরা এখানে কেন এসেছো? এখান থেকে সরে যাও। এরপরে দেখা যায় তখনই আরাধ্যা বলতে থাকে, আয় না প্রাচী, আমরা সবাই মিলে জিজুকে ঘরে নিয়ে যাই। তখনই প্রাচী বলতে থাকে, যেখানে দুটো ছোট বাচ্চার কোনো মূল্য নেই সেখানে আমি থাকতে পারবো না। এদিকে এদিকে দেখা যায় জিৎ বাবিনকে বলতে থাকে, সবকিছু ঠিকঠাক আছে তো? কড়া পাহারা দেওয়া হয়েছে? এদিকে এদিকে দেখা যায় গাড়ি থেকে নামছে ভিক্টর, কালিন ও কৃতিশ। কৃতিশ বলতে থাকে, আমাদের আমাদের যেভাবে কাজ করতে বলা হয়েছে সেভাবেই করতে হবে, তা না হলে কিন্তু উনি আমাদের মেরে ফেলবে। এরপরে দেখা যায় শিবপ্রসাদ সঙ্গে থাকা একটি মেয়েকে ফোন করে আর বলতে থাকে, ওদিকে কি খবর? তখন মেয়েটি বলতে থাকে, স্যার আমরা আমরা পৌঁছে গেছি আর বিজিতকেও বরণ করা হয়ে গেছে। তখনই দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, তোমরা ভেতরে ঢুকে যাও, যদি বলে তোমরা কে, বলে নেবে যে তোমরা অফিস স্টাফ কিংবা কিংবা ওনার ওর ওর পারিবারিক ভাবে এসেছো বরযাত্রী, এটা বলে ভেতরে ঢুকে যাও। এই বলে তখনই ফোনটা কেটে দেয় শিবপ্রসাদ। তখন মেয়েটা কৃতিশ, ভিক্টর ও কারিনকে নিয়ে ভিতরে ঢুকে যায়। ওদেরকে বলতে থাকে, স্যার যেভাবে বলেছে ঠিক সেভাবে কাজ করবে, তা না হলে কিন্তু একদম শুট করে দেবে। এরপরে দেখা যায় শিবপ্রসাদ ফোন করে মায়াকে ফোন করে বলতে থাকে, মায়া, ওদিকে ওদিকে নন্দা কি ঠিক আছে? নন্দা কোনোভাবে ভয় পাচ্ছে না তো? ও তো আবার কথা ঘুরাবে না? তখনই দেখা যায় মায়া বলতে থাকে, না, নন্দা নন্দা একদম ঠিক আছে, ও ও অনেক 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 বেবকাল হয়ে গেছে, ও এবার অবশ্যই শিবানী হত্যার কেসে আমাদের সাহায্য করবে। এই বলে ফোনটা কেটে দেয় মায়া। এদিকে দেখা যায় সবাই মিলে মণ্ডপে দাঁড়িয়ে আছে। তখন তখন দেখা যায় লাট্টু পিকুকে বলতে থাকে, এই দি ভাই, আজকে না অনেক মাটন রান্না হয়েছে। তখনই পিকু বলতে থাকে, একদম ওদিকে তাকাবি না ভাই, আমাদের আমাদের ওদিকে গেলে কিন্তু অপমান করবে, তাই আমরা আমরা ওগুলো খাবো না। আমাদের পা দেখবি, মাটন নিয়ে আসবে, মাম্মি রান্না করে দেবে, আমরা আমরা সেগুলো খাবো অনেক মজা করে, বুঝতে পেরেছিস তো? এরপরে ঠাকুর মশাই বরকে আনতে বললে তখন বিজিত টোপর করে মণ্ডপে চলে আসে। এদিকে জিতকে কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, আপনি কি সব পাহারার ব্যবস্থা করেছেন? তখনই কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, হ্যাঁ করেছি, আপনি আপনি একদম চিন্তা করবেন না। তখনই জিৎ বলতে থাকে, আমি আমি বুঝতে পারছি না, যদি কোনোভাবে ঝামেলা হয় তবে কিন্তু বিয়েটা ভেঙে যাবে। এরপরে দেখা যায় কৃতিশ, ভিক্টর ও কালিনকে দেখে ফেলে বিজিত দেখে অবাক হয়ে যায়। বিজিত সেদিনের কথা মনে করতে থাকে। বিজিত বলতে থাকে, ওরা এখানে কি করছে? ওরা ওরা এখানে কেন এসেছে? ওরা যদি সবটা সবার সামনে বলে দেয় তবে তো বিয়েটা ভেঙে যাবে, আমি ফেঁসে যাব। এরপরে দেখা যায় বিজিত ভয় পেতে থাকে। এদিকে আয়ুষীকে 7 পাকে ঘুরানো হচ্ছে। আয়ুষীকে শুভদৃষ্টির জন্য রেডি করা হচ্ছে। সিঁড়িতে বসিয়ে 7 পাক ঘোরাচ্ছে বাবিন ও তার বন্ধুরা সবাই। এদিকে দেখা যায় বলরাম বলতে থাকে, এই তো বিয়েটা মনে হয় শুরু হয়ে গেছে, আমাদের তো পৌঁছাতে হবে। ঠিক তখনই ভেতর থেকে মেয়েটি ফোন করে বলতে থাকে, স্যার এখানে বিয়ে শুরু হয়ে গেছে, আপনারা চলে আসুন, সময় নষ্ট করবেন না। তখনই এখানে ফোনটা কেটে দেয় শিবপ্রসাদ। এরপরে শিবপ্রসাদ, বলরাম, পুরো টিমের সবাই রিভলভার হাতে নেয় আর বলতে থাকে, এবার আমাদের বেরোতে হবে। এরপরে মায়াকে ফোন করে বলতে থাকে, তুমি নন্দাকে নিয়ে চলে এসো, এবার ঢোকার সময় হয়ে গেছে, এবার আমাদের এন্ট্রি নিতে হবে। এরপরে দেখা যায় এই বলে ভেতরে ঢুকতে থাকে মায়া সহ সবাই। এরপরে নন্দাকে মায়া বলতে থাকে, একদম ভয় পাবে না, ভয় পাবার কিচ্ছু নেই। এদিকে দেখা যায়
কালীনকে জিৎ বলতে থাকে তোমরা কে? তখন ভিক্টর কালীন প্রীতি বলতে থাকে আমরা আমরা হচ্ছে ওনার অফিসের স্টাফ। তখন যে জিৎ বলতে থাকে কার? বিজিতের। তখনই দেখা যায় কথা শুনে ভিক্টর বলতে থাকে না, বিজন লালের। এরপরে দেখা যায় নন্দাকে মণ্ডপে নিয়ে এলে বিজিত বলতে থাকে এটা এটা নন্দা, এটা শিবানী নয়। তখন এটা দেখে অবাক হয়ে যায় আয়ুষী। আয়ুষী বলতে থাকে তার মানে তুমি শিবানীকে চেনো, তাই না? শিবানীকে চেনো তুমি?